জায়গাটিতে বিএনপিকে বা অন্য দলকে তাদের রাজনৈতিক আদর্শ পরিষ্কার না, করতে কিন্তু হবে। কিন্তু 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 আশাফ ভাই, আপনি যদি আমাদেরকে এইটাও একটু বলেন, যারা রাজনীতি না করে এখন যারা ক্ষমতায় আসেন তাদেরকে আপনি বিশ্বাসে কোন ব্যারোমিটারে কত নম্বর দিবেন? আমি আমার কোনো আপত্তি নেই আশা ভাই, আপনারা আমি খালি দুইটা বড় টড় কথা বলি। ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরে তিনি তার সকল মামলা বাদ দিয়ে দিলেন। ডক্টর ইউনূস তার বিরুদ্ধে থাকা মামলাগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে কি একবারও, যেটাকে আমরা পলিটিক্যাল কারেক্টনেস বলি, সেইটা উনি অনুসরণ করছেন? আপনি উনাদের উপদেষ্টাদের কথা শোনেন ভাই, আপনি দেখেন উনাদের উপদেষ্টা বলে একটা সেনাপ্রধান নাকি উইথ এ হেভি হার্ট ইউনূসকে মেরে নিছেন। তাহলে তো একজনের হয় উপদেষ্টা যাবে, নাহলে ইউনূস সাহেব যাবে, নাহলে সেনাপ্রধান যাবে। এগুলি কি? এবং চাঁদাবাজি, অন্যায়, লুটতরাজ, আমারে মাফ করবেন, এর কোনোটা কম করতেছে কোনো জায়গায় দিয়া? আমি তো দেখতেছি না। খালেদ, গণতান্ত্রিক শাসন সমস্ত দোষ সত্ত্বেও সবচেয়ে ভালো শাসন। তারপরে সেনাবাহিনী বা সেনা শাসন আপনার অ্যাকসেপ্টেবল না। আর আপনি যদি অনির্বাচিত সরকার, সেটি তত্ত্বাবধায়ক হোক, অন্তর্বর্তী হোক, যেই নামেই ডাকেন, তারা আমার চোখে সবচেয়ে জবাবদিহিহীন শাসন ব্যবস্থা। আপনি যে তিনটি চারটি উদাহরণ দিলেন, আমি আপনার সাথে সবগুলোতে একমত। এই যে উপদেষ্টা যখন সেনাবাহিনীর সম্পর্কে বা প্রধান সম্পর্কে কথা বলেন, তার ন্যূনতম ধারণা নাই। তিনি ওথ নিয়েছেন এবং তাদের দুজনের উচিত, মাহফুজ এবং আসিফের, এই ক্যাবিনেট থেকে বের হয়ে গিয়ে এই ধরনের কথাবার্তা বলার। আচ্ছা, অন্যান্য উপদেষ্টাদের সম্পর্কে আমি বলি, তাদের কারো জনগণের সাথে কোনো সম্পর্ক নাই। তারা এলিটিজমে বিলিভ করেন, তারা একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী। তারা একে অন্যকে কোনো ক্লাসরুমে মিট করেছেন, তারা কেউ কেউ ক্লাসের ফার্স্ট বয়। অত্যন্ত রাজনীতি সচেতনতা বোধে বিন্দু মাত্র কোনো ধারণা তাদের নাই। এবং তারা, অবাক হয়ে লক্ষ্য করছি আমরা, তাদের স্বার্থ ঘনিষ্ঠ বিষয়গুলোকে তারা চক্ষু লজ্জা ভুলে সেগুলোকে প্রাধান্য দিচ্ছেন। আমরা তো পরিমিতি বোধ বলে একটা শব্দ শুনেছিলাম। আমরা শুনেছি তারা শিক্ষিত লোক। আমরা ভেবেছিলাম তারা পরিমিতি বোধ শো করবেন, যে এই আমলে অন্তত আমার নামে বিশ্ববিদ্যালয় হবে না, এই আমলে অন্তত আমি ওই মামলাগুলো তুলে নিব না। আমরা না শুনেছি তারা আইনের শাসনে বিশ্বাস করেন। কাজেই দেখুন, আমরা একটা অত্যন্ত ক্রাইসিসে আছি। সরকারটির নাজুক অবস্থা, সরকারটিকে আমরা দেখতে পাচ্ছি না আইনের শাসনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। কিন্তু রাজনৈতিক দলগুলোকেও যদি আমরা সংস্কারে আপনার কমিটেড না করতে পারি, বিশেষ করে বিএনপির মতো দলকে, তাহলে আমরা যাব কোথায়? কিন্তু আমরা তো একটি গণতান্ত্রিক কিন্তু শাসন আশাফ চাই। ভাই, এই যে রিপন ভাই এখানে বসে রয়েছে, বিএনপির গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু তবুও আপনারা আমি এই প্রশ্ন করতে চাই, আমি রিপন ভাইকে আমরা বিএনপির কেমনে করব এটা? বিএনপি তো আমাদের কথা শুনবে না। কারণ বিএনপি যে এই তিনবারের প্রধানমন্ত্রী, দুইবারের প্রধানমন্ত্রী নিয়ে ক্ষমতায় যাওয়ার আগেই প্রশ্ন তুলতে পারে, এটা আমার ধারণারও বাইরে ছিল। আমার ধারণারও বাইরে ছিল 5 বছর 4 বছর নিয়ে এত বড় একটা ফাঁস করতে পারে, এটা আমার ধারণারও বাইরে ছিল আসলে। আমি খুব অবাক হয়েছি, কেননা দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, এই কথা বিএনপি যখন বলেছিল আমার খুব ভালো লেগেছিল। এবং দেখুন, সংসদের মেয়াদ দেখেন, আমরা যখনই পাওয়ারে কেউ চলে যায়, সংসদ সদস্য হয়ে যায়, তার আচরণ যে আমরা অপছন্দ করি, কখনো কখনো যে ঘৃণা করি, এই কথাগুলো কি বিএনপির লোকরা জানেন না? বিএনপি 16 বছরে জানেন না তারা কোন প্রান্তে চলে গেছিলেন? বিএনপির উচিত হবে এখন সংস্কারের আলোচনায় বারবার 31 দফা না বলে এই মুহূর্তের আলোচনায় তারা প্রমাণ করতে হবে যে তারা ক্ষমতার দৃষ্টিসীমার মধ্যে দেখছেন না। তাদের মাথায় কেন তিনবারের ব্যাপারটা এসছে আমি ভালো, আপনিও জানেন, আমিও জানি। এবং কেন তারা সরকারের মেয়াদ 5 বছর চান? দেখুন, শেখ হাসিনা 41 পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। এখনো কেউ কেউ বাজারে হাসিনার ফেলে যাওয়া ভূমিতে তার দলের ভোট, তার যে, আমি একদিন সেদিন বলেছি, আমাদের কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ হতে চাচ্ছে, কেননা আওয়ামী লীগের যত কুকর্ম সেগুলোকে তারা বরণ করে নিয়েছেন। তারা শুধু কলোনিয়াল শাসনের মতো ওই চ্যাটটিতে আওয়ামী লীগ নেতৃবর্গের জায়গায় নিজেদেরকে দেখতে চান, রিপন ভাই ওই আচরণই করতে চান। আশা ভাই, আমরা একটু রিপন ভাইকে শুনি। রিপন ভাই, আমি আপনাকে প্রশ্ন আমি আগেই করে রেখেছিলাম, আপনি আশা ভাইয়ের মন্তব্য শুনেছেন বিএনপি ক্ষমতার কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে। আমার একজন বিএনপি আর রাজনীতি খুব কাছে থেকে দেখে এরকম একজন বন্ধু, উনি বলছেন বাংলাদেশে গণতন্ত্রের মানে বিএনপির কাছে হলো আগে আওয়ামী লীগ যে দুষ্টামিগুলি করতো সেই দুষ্টামিগুলি আওয়ামী লীগ করতে পারবে না, আমি করব। এটা হচ্ছে বিএনপির কাছে বা বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্রের মানে। রিপন ভাই, আপনার কথা একটু শুনতে চাই। আশা ভাই আরো সুন্দর করে বলেছেন, অনেকগুলি প্রসঙ্গে এনেছেন। না, উনি অনেক সুন্দর করে বলেননি, উনি খুব নির্দয়ভাবে বিএনপির কথাগুলো, উনি নির্দয়ভাবে সরকারের কেউ বলছেন আসলে।
উনি যেগুলো বলেছেন সেই সেই সমালোচনা উনি করতেই পারেন, কিন্তু সেই সমালোচনার ন্যায্য প্রাপ্তি কিন্তু বিএনপির দিকে যাওয়ার কোনো কারণ নেই, আমি যদি এইভাবে বলি। যেমন ধরুন উনি এখন সংস্কারের প্রস্তাব অনেকগুলো থাকে, সেই সংস্কারের প্রস্তাবের সাথে আমরা তো একটা দল, আমাদের পেছনে তো মানে আপনার আমাদের সমর্থক আছে, মানে তাদেরও তো একটা পথ, মানে তাদের এই প্রস্তাবের প্রতি তাদের সমর্থন অথবা তাদের বিরোধিতা থাকতেই পারে। যেমন ধরুন সংস্কারের মধ্যে প্রস্তাব আছে যে বাংলাদেশ 4টি প্রদেশে বিভক্ত হবে। 4টি প্রদেশে বিভক্ত মানে 4টা প্রাদেশিক পরিষদ হবে, 4টা প্রাদেশিক সরকার হবে, 4টা গভর্নর হবে। আমার দল তো এটা এই 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 দেশটাকে 4টা প্রদেশে করার বা একাধিক প্রদেশে করার এই কনসেপ্ট আমার দল বিশ্বাস করে না, পছন্দ করে। সুতরাং আমি তো এটা ন্যায্যতেই আমি এই 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 সংস্কার প্রস্তাব বিরোধিতা করতে পারি। যারাই প্রস্তাবগুলো দিয়েছেন তারা কার সাথে কনসাল্ট করে প্রস্তাবগুলো দিয়েছেন? 1 নম্বর হতো যে সংস্কার কমিশন যখন সংস্কার প্রস্তাবগুলো তৈরি করলেন তারা আগেই মানে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে বসতে পারতেন, সেটা অনেক ভালো হতো। সব তৈরি করে ঘাড়ে চাপিয়ে দেওয়ার তো কোনো মানে আপনার সেটা চাপিয়ে দিতে চাইলেই আমরা সেটা নেব তা না। 5 বছর পর পর আপনারই হয় পার্লামেন্ট ইলেকশন হয়, গভর্নমেন্টের পরিবর্তন হয়, আর অনাস্থার কারণে তো অনেক আগেও পরিবর্তন হতে পারে, সেটা আলাদা কথা। এই 5 বছর এবং 4 বছরের মধ্যে ওনারা বলেছেন বলে 4 বছর ঠিক আছে, এটা তো ঠিক না। রিপন ভাই, ইউনূস একটা সাহেব কৌতূহল, যেমন- শুধু একটা কৌতূহলের জন্য ডক্টর ইউনূস জি। সাহেবের আমরা সমালোচনা করতে পারি, তার সরকারের সমালোচনা করতে পারি, কিন্তু তিনি যেহেতু সারা পৃথিবী দেখা বিশ্ব বীক্ষণ করা একজন মানুষ, তিনি কিন্তু এই সুযোগ আমাদের সামনে দিয়েছেন যে এই সংস্কারের মধ্যে কোনগুলি আপনাদের ভালো লাগছে কোনগুলি খারাপ লাগছে সেটি একটি ওয়েবসাইটের মাধ্যমে তিনি প্রকাশ করবেন। আপনারা কি সেটি জানিয়েছেন? এবং আমি আরেকটু বিনয়ের সাথে আরেকটা কথা বলে রাখতে চাই যে 4 প্রদেশ বা পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষ বাংলাদেশের নাম আলাদা হবে কিনা সেই সব ব্যাপারে আপনাদের নিজস্ব মতামত সংস্কার সেগুলি নিয়ে দীর্ঘ আলোচনা চলতে পারে, কিন্তু এই যে 2 বার থাকবে না 3 বার থাকবে প্রধানমন্ত্রী, আমরা আসলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কোনোভাবে ব্যালেন্স করবো কিনা সেগুলি নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন। কিন্তু রিপন ভাই, প্রথম প্রশ্ন আপনারা ওয়েবসাইটে সেগুলি দিয়েছেন কিনা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাদের যেগুলি ভ্যালিড আর্গুমেন্ট, মানে আশরাফ ভাই কিন্তু একবারও বলেন নাই বা আমিও একবারও বলি না, আমি কাউকে বলতেও শুনি নাই যে বিএনপিকে 4 প্রদেশ হজম করে তারপরে সরকার গঠন করতে হবে। না না একবারও বলি নাই। একবার এগুলো না, কিন্তু না, মুখ্য না। বিষয় এগুলি একেবারেই না, মুখ্য না, বিষয় না, হ্যাঁ, খালি আপনারা ক্ষমতার ভারসাম্যটার প্রশ্ন নিয়ে আপনারা না, কি না, করছেন সেটা। এটা অনেক মুখ্য বিষয়। এটা আপনি যেটা মুখ্য বিষয় মনে করছেন না, এটা অনেক মুখ্য বিষয়, কারণ এর সাথে আমার সভরেন্টি এবং আমার স্টেটের সিকিউরিটির প্রশ্ন পর্যন্ত জড়িত আছে। সুতরাং এখানে তো আমাকে অবশ্যই এটার বিরোধিতা করতে ঠিক আছে, হবে। আপনি যে বিরোধিতা কথাটা করেন বললেন, করেন বিরোধিতা করেন। আচ্ছা আমি আসছি আর একটা পয়েন্টে। যেমন জি। আপনি বললেন যে ওয়েবসাইটে দিতে হবে, আমরা কোনটা সমর্থন করি না করি, এটা তো আসলে এমসিকিউ স্টাইল না, এটা তো মেডিকেল বা বুয়েটে ভর্তি হওয়ার এমসিকিউ স্টাইলের প্রশ্নপত্র হওয়ার কোনো কারণ নেই। যেমন আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, আমি জানি আপনি ম্যাজিস্ট্রেসি করেছেন, আপনার লাইফে করেছেন। আচ্ছা জি। এখন ধরুন আমার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, তো মামলাগুলো যখন ট্রায়ালের পর্যায়ে যখন চলে যায় তখন আদালতে আমাকে জিজ্ঞেস করে যে দিস আর দ্য চার্জেস ব্রট এগেইনস্ট ইউ, আপনি দোষী কি নির্দোষী। আমি কিন্তু অনেকেই এক কথায় বলেছেন যে হুজুর আমি নির্দোষ। আমি কিন্তু আদালতে সেই ব্যক্তি, আমি কিন্তু আধা ঘন্টা দাঁড়িয়ে আমি আদালতের পারমিশন চেয়েছি যে আমি কেন নির্দোষ এই ব্যাপারে আমাকে বলতে দিতে হবে। আমি নির্দোষ, আমি দোষী নই। আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে চার্জেস এনেছে সেগুলোর সাথে আমি একমত নই, এগুলো সব মিথ্যা কথা। কিন্তু কেন মিথ্যা কথা, কেন আমাকে ফাঁসানো হচ্ছে এই ব্যাপারে আমি এক্সপ্লেনেশন অবশ্যই এক্সপ্লেনেশন দিবেন, কিন্তু রিপন ভাই আমার প্রশ্ন, আপনি আমাদের নেতা, আপনার কাছে আমার প্রশ্ন যে ওয়েবসাইটে কি জায়গা কম ছিল, এক্সপ্লেনেশন করতে কি কোনো বাধা ছিল? হ্যাঁ হ্যাঁ, স্প্রেডশিট মানে এটা তো আপনাকে টিক দিতে বলে নাই, আপনি লাইন লিখতেন 10টা। হ্যাঁ লেখা আছে তো, লিখতে আমরা কি চাই না সেটা আমরা অবশ্যই না, সেটা আমরা সংস্কারের প্রশ্নে রিপন ভাই, সংস্কারের প্রশ্নে আমি সংস্কার প্রশ্নের কথাই বলছি, সেগুলো কিন্তু বিশদভাবেই কিন্তু আমরা এক্সপ্লেনেশন দিয়েছি যে কেন আমরা এটা চাই না বা কি বৃত্তান্ত। এটা তো শুধু ইয়েস নোর বিষয় না, এটা কিন্তু আমরা বলেছি। আর বাদ বাকি আরেকটা কথা আপনাকে একটু মনে করে দিতে চাই, মনে হবে যেন মানে সমস্ত সংস্কার মানে থেকে আছে প্রধানমন্ত্রীর মেয়াদকে কেন্দ্র করে। ইনফ্যাক্ট ইট ইজ নট। আমাদের পার্টি কিন্তু বলেছে যে দিজ আর দ্য প্রপোজালস ফ্রম আওয়ার সাইড, আমরা প্রপোজাল গুলো দিয়েছি, কিন্তু অন্যরাও যদি এর চেয়ে কোনো বেটার প্রপোজাল দেয় সেটাও কিন্তু আমাদের দল সেটা গ্রহণ করতে রাজি আছে। এই উদারতা দেখাতে কিন্তু আমরা কার্পণ্য করিনি। আমরা বলেছি যে 31 দফাই কিন্তু ফাইনাল দফা না। অর্থাৎ কেউ যদি মনে করে যে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 না 1.5 মেয়াদ